সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি 14। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে মালিক পক্ষ। আগে থেকে ওদের বলা হয়েছে সেফটি দিবার জন্য, ওরা সেফটির গুরুত্ব দেয় নাই। 10 জন মানুষ সিকিউরিটি গার্ডে 2 জন দাঁড়িয়ে। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। দুদিনের সফরে আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে, বলছে এনডিটিভি। দলীয়করণের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে সরকার, অভিযোগ জামায়াত সেক্রেটারির। বিরোধী মতের ওপর দমন-পীড়ন অতীতের মতো এখনও চলছে। জামিনে মুক্ত, ভুল তথ্যে মৃত্যুদণ্ডের সাজা ভোগ করা কক্সবাজারের সোনা মিয়া, 4 শর্তে জামিন, প্রকৃত আসামিকে গ্রেপ্তারের দাবি। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সালমা জিলানি। এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়াড়িতে একটি শিপইয়ার্ডে ট্যাংকারে গ্যাস বিষক্রিয়ায় 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। আহত শ্রমিকদের খোঁজ খবর নিতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসতে থাকে একের পর এক মরদেহ। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। এদের কেউ হারিয়েছেন স্বামী, কেউ বাবা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। এখানে কোনো সেফটি নেই নাই। আগে থেকে ওদের বলা হয়েছে সেফটি দিবার জন্য, ওরা সেফটির গুরুত্ব দেয় নাই। যেহেতু গ্যাস বিস্ফোরণ হলো, যেহেতু পরিবেশ অধিদপ্তর বা যারা ছাড়পত্র দিলেন, এটা পরীক্ষা না করে কিভাবে ছাড়পত্র দিলেন, এটা কাটার পারমিশন কিভাবে দিলেন? প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য রাখা একটি পুরনো জাহাজে হাউসকিপিং এর কাজ করছিলেন একদল শ্রমিক। হঠাৎ জাহাজের একটি ট্যাঙ্ক থেকে বের হতে থাকে বিষাক্ত গ্যাস। কিছু বুঝে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। তাদের উদ্ধারে এগিয়ে আসেন পাশের শ্রমিকরা, কিন্তু উদ্ধার করতে গিয়ে তারাও আক্রান্ত হন গ্যাসে। মুহূর্তেই অচেতন হয়ে লুটিয়ে পড়তে থাকেন একের পর এক শ্রমিক। ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটা যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে, সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। এখানে এটা ফ্রি করে না কাটার কারণে পাইপে যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো কয়েকজন। আমাদের ইনজুরিও ছিল আর হচ্ছে গ্যাস ইনহেলেশনও ছিল। হ্যাঁ, দুটা ইয়াতে এই দুই অবস্থায় আসলে আমরা পাইছি। মানে নেমে যাওয়ার পর বুঝতে পারবো যে ভিতরে কয়জন লোক গিয়েছিল, কয়জন শ্রমিক আহত হয়েছে। নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে। এদিকে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দেখতে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। শিপইয়ার্ডগুলোতে নিরাপত্তা সরঞ্জামের অভাব এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে বিভিন্ন সময় তদন্তে উঠে এসেছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী একেএম নাজিম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিম, আহতদের শারীরিক অবস্থা নিয়ে কি তথ্য রয়েছে? দুর্ঘটনার মূল কারণ কি জানতে পেরেছেন? ভাটিয়ারি এলাকায় গ্যাস বিস্ফোরণ যেটা বলা হচ্ছে, আসলে গ্যাসের যেই প্রতিক্রিয়া বা বিষাক্ত গ্যাসের কারণে মূলত একে 9 জন শ্রমিক নিহত হয়েছেন, পাশাপাশি আহত হয়েছেন 10 থেকে 15 জন। কারণ এখন পর্যন্ত আহতরা চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম হাসপাতাল রয়েছে একজন। তবে একটি লাশ হস্তান্তরের বিষয় নিয়ে স্বজনদের মাঝে এবং এখানে সংশ্লিষ্টদের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ এখন পর্যন্ত লাশগুলো হস্তান্তর করা হয়নি। একটু আগে এখানে অতমধ্যে লাশগুলো পোস্টমর্টেম করার পরে দিয়ে দেওয়া হবে, কিন্তু স্বজনরা বলছেন যে লাশগুলো তারা পোস্টমর্টেম করাবেন না, তাদেরকে যেন তাদের লাশ মরদেহগুলো হস্তান্তর যে দ্রুতের কারণে এখন পর্যন্ত লাশগুলো হস্তান্তর করা হয়নি। একটু কথা বলবো আপনাদের যে মরদেহগুলো আপনারা পেয়েছেন কিনা, এখন কি অবস্থা? তখন আমাদেরকে বলছে প্রথম বলতেছে ইয়া করবার জন্য, ওই
বলেন না ফুস ম্যাডাম করবার জন্য বলছে, আমরা বলবো না, আমরা ফুস ম্যাডাম করা লাগবে না, আমাদের লাশকে আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে যাই। এখন তখন করবো, কখন মাটি দিব, কোনো তো বিলি গাড়তেছে না। এখন আমাদেরকে লাশ নিয়ে ঘোরাঘুরি করতেছে, মানে দিতেছে ঘন্টার পর ঘন্টা শুধু ঘুরেতেছে আমাদেরকে। কখন দিব বলতে গ্যাস থেকে মানে কল দিবে, কল আসে নাই, আমাদেরকে লাশগুলো আমাদেরকে শর্টকাটে দিয়ে দিন। আপনারা একটু অনুরোধ, আমাদের লাশগুলো আমাদেরকে দিয়ে দেন। এখানে রয়েছে বা ট্রেড ইউনিয়ন বা শ্রমিকদের নেতা যিনি বলা যায় তপন দত্ত। এই শ্রমিক 8-9 জন শ্রমিক মারা গেল, কয়েকজন শ্রমিক আহত হলো। আমরা দেখি বেশিরভাগ সময় সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিভিন্ন সময় শ্রমিক মারা যায়। উনি সহাবায়ক, যোগ্য আহ্বায়ক, আর উনি সদস্য সচিব। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরের আলফা অ্যাঙ্কারেজে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেল 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরের আলফা অ্যাঙ্কারেজে মোটর ট্যাঙ্কার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সানশাইনের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দরের টাগবোট, নৌবাহিনীর দুটি জাহাজ ও কোস্ট গার্ড উদ্ধার কাজ শুরু করেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন হাজারো মানুষের গন্তব্য নিশ্চিত করেন যে চালকরা তারাই এখন থমকে আছেন। তবে রাজপথে নয়, ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনে ভোর হওয়ার আগে থেকেই সিএনজি পাম্পগুলোতে শুরু হয় জ্বালানির জন্য নিঃশব্দ যুদ্ধ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই সংকটের তীব্রতা এখন কেবল পাম্পের লাইনে সীমাবদ্ধ নেই, সরাসরি প্রভাব ফেলছে চালকদের রুটি রুজিতে বেঁচে থাকার সংগ্রামে। ভোর হতে না হতেই রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে শুরু হয় আরেকটি দিনের যুদ্ধ। এই যুদ্ধ যাত্রী তোলার নয়, গাড়িতে গ্যাস নেওয়ার। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। পেট্রোবাংলা জানিয়েছে, আমদানি করা এলএনজি সরবরাহ সক্ষমতার প্রায় অর্ধেকে নেমে এসেছে। একটি টার্মিনাল আংশিক সচল হলেও সামিটের এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে স্থানীয় গ্যাস সহ মোট সরবরাহ নেমে গেছে 2200 মিলিয়ন ঘনফুটের নিচে। শত শত সিএনজি, ব্যক্তিগত গাড়ি, অফিসের মাইক্রোবাস আর রাইড শেয়ারিং এর গাড়ি এখন এক লাইনে দাঁড়িয়ে, কারো ইঞ্জিন বন্ধ, কারো বা চোখ ডিসপেন্সারের দিকে। সময় গড়ায় কিন্তু লাইন সামনে বাড়ে না, গ্যাস আসে না। একসময় 5 মিনিটে যে ট্যাঙ্ক ভরে যেত, সেই ট্যাঙ্ক ভরতে এখন লাগছে 5 থেকে 6 ঘন্টা। কোথাও সকালে 1-2 ঘন্টা স্বল্প চাপে গ্যাস মিললেও দিনের বাকি সময় বন্ধ থাকে সরবরাহ। 3.5 ঘন্টা 4 ঘন্টা হয়েছে, আইসা বলে বা গ্যাস নেই পাম্পের সামনে, পাম্পে নজল ঢুকাইছে, বলে হেরা বলে গ্যাস নেই। রাস্তায় দাঁড়াইতে পারি না, আমাদের সার্জেন মামলা দেয়, আবার পাম্পে আসলে গ্যাস পাই না। আসলে আমরা কোথায় যাব? আমরা এটা সরকারের কাছে জানতে চাই। অন্তত পক্ষে যেই গাড়িগুলো আমরা গ্যাস নিয়ে লাইনে দাঁড়াইয়া, তাদেরকে যেন মামলাটা না দেয়া হয়। 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়ায় এমনিতেই 200-300 টাকার গ্যাস পাই, আবার পাইও না। 500-600 টাকা গ্যাস হলে একদিন চালানো যায়, পুরো দিন চালানো যাবে। কিন্তু 100-150 টাকার সেখানে পাচ্ছি 200 টাকা, 250 টাকার, আবার কোথাও 100 টাকার, এরকম হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থেকে প্রতি মিনিট সময় নষ্ট হওয়া মানে হারিয়ে যাওয়া একটি ট্রিপ, আর প্রতিটি ট্রিপ মানে একটি পরিবারের রুটি রুজির সংস্থান, যার যোগান দিতে হিমশিম খাচ্ছেন চালকরা। 6 ঘন্টা যদি আমরা লাইনে দাঁড়িয়ে গ্যাস নেওয়া লাগে, তাহলে আমাদের সারা দিনের পরিশ্রমটাই তো ব্যর্থ। আমাদের পুরো ইনকাম তুলে দেওয়া লাগে গাড়ি মহাজনদের হাতে। দিন শেষে আমাদের শূন্য হাতে বাসায় ফেরা লাগে। এখন সংসারে মন করে অভাব, এখন ঘর ভাড়া দিতে পারতেছি না, খাইতে পারতেছি না, এখন কি করবো? সকালবেলা ম্যাডাম আমি 39 টাকার গ্যাস নিয়েছি, গ্যাস নিয়ে দূরে টিপ দিছি, আবার গ্যাস নাই। এই যে আমরা দাঁড়াইছি, এই বিকালবেলা 4-500 যাই কামাই, মালিকের দিয়া খালি হাতে বাসা যেতে হয়। গ্যাসের সংকট চালকদের কাছে কেবল জ্বালানির সংকট নয়, এটি বেঁচে থাকার সংকট। এই সংকট দূর হবে কবে, সে আশঙ্কাই এখন জনমনে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। টানা কয়েকদিনের গ্যাস সংকটে চরম ভোগান্তিতে নারায়ণগঞ্জের বাসিন্দারা।
রান্নাবান্না থেকে শুরু করে শিল্প কারখানা সবখানেই দেখা দিয়েছে সংকট। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষরা। স্থানীয়রা জানায়, গ্যাস সংকটের কারণে অনেকে বাধ্য হয়ে এলপিজি সহ বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। আবার গ্যাস না পেয়ে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে করে সময় মতো পণ্য রপ্তানিতে করা সম্ভব না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজকে 4-5 দিন ধরে আমরা গ্যাস নিতে আসছি পাম্পে। দীর্ঘ লাইন, সারি সারি লাইন, 5 ঘন্টা 6 ঘন্টা লাগে লাইন দুইটা থাইকা সারাদিন পার হয়ে জায়গা আমরা গ্যাস লইতে পারি না। দর্শক, গ্যাস সংকটে রাজধানীতে জনভোগান্তির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য এবং নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন। শুরুতে আমরা চলে যাচ্ছি আদিত্যর কাছে। আদিত্য, গ্যাস সংকটে কোন কোন খাত প্রভাব পড়েছে, সংকট নিরসনে কি উদ্যোগ দেখছেন জানাবেন। সালমা, আপনি জানেন যে গ্যাসের যে সংকট, এখানে যে দৈনিক চাহিদা যেটা থাকার কথা ছিল, অর্থাৎ 1000 ঘনমিটারের যে বেশি থাকার কথা ছিল, সেখানে কিন্তু সেটি অর্ধেকে নেমে এসেছে। যার অন্যতম কারণ হচ্ছে দুটি বড় যে মূল ভাসমান যে এলএনজি টার্মিনালের রয়েছে, সেখানের মধ্যে সামিটের যে টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে মূলত এই ভোগান্তিতে পড়তে হয়েছে পুরো দেশের মানুষ। এখন এই ভোগান্তিতে পড়ছে। এখন আমরা যে স্থানটিতে আছি, সেটি মগবাজার একটি সিএনজি ফিলিং স্টেশন। এখন কিন্তু এখানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, অর্থাৎ 6টা থেকে 9টা পর্যন্ত যে গ্যাস সরবরাহ বন্ধ থাকে সেটি কিন্তু এখন চলমান রয়েছে। এবং এখানকার যেই সর্বশেষ পরিস্থিতি আমরা একটু জানার জন্য এখানকার যে ইনচার্জ রয়েছেন, এই স্টেশনটির ইনচার্জ, তার সাথে একটু যুক্ত হতে চাই। তার কাছ থেকে হয়তো জানতে পারবো আমরা আজকের যে সরবরাহ করা হয়েছে, সেই সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কেমন ছিল এবং গ্রাহক পর্যায়ে আসলে গ্রাহকরা তাদের সাথে কেমন কি বলছেন। আমি একটু আপনার সাথে যুক্ত হতে চাই যে আজকে সরবরাহ কত পাওয়ার কথা ছিল এবং দৈনন্দিন যে সরবরাহ পাওয়ার কথা থাকে সেটি কি ঠিকঠাক কত পাচ্ছেন কিনা, এবং কোনো অভিযোগ থাকলে সেটি আমাদের একটু বলুন। সরবরাহ আমাদের খুবই কম। ইনলেট প্রেশার না থাকার কারণে আমাদের লাইনের গ্যাসটা কম। লাইনে গ্যাস নেই বলেই আমাদের প্রেশার কম। প্রেশারের জন্যই আমাদের গ্যাস গাড়িতে যাচ্ছে কম এবং সরবরাহ কম। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনাদের আগে কেমন বিক্রয় হতো এবং এখনকার যে বিক্রয় পরিস্থিতি, সবকিছু একটু যদি বলতেন যে আগের চাহিদা কেমন ছিল, বিক্রয়ের পরিমাণ কেমন ছিল, এখন কেমন হচ্ছে এই গ্যাস সংকটের কারণে। আগে ধরেন আমাদের চাহিদা যতটুকু ছিল অ্যাভেলেবেলই ছিল। আমাদের প্রতি গাড়িতে যেমন 1000-1200 টাকা গ্যাস ঢুকতো, ওই গাড়িতে এখন গ্যাস ঢুকে 200-250-300 টাকা। এই বন্ধ ডিফারেন্স সরবরাহ। দর্শক, আমরা যুক্ত ছিলাম এখানকার যিনি এখানকার যে স্টেশনের ইনচার্জ রয়েছেন তার সাথে যুক্ত ছিলাম, এবং আমরা দেখেছি যে আগের যে গ্যাসের যে প্রেশার ছিল, অর্থাৎ পরিবহন গাড়িগুলোতে যে গ্যাসের প্রেশার ছিল, সেই প্রেশারে কিন্তু দেখা যাচ্ছে 2 থেকে 3 মিনিটের যে সময় লাগতো গ্যাস পূর্ণ করতে, সেই সময়টি এখন অনেকে কিন্তু সেটি পরিপূর্ণ করছে না। তাতে কিন্তু সময়ের যে পরিমাণ, অর্থাৎ সে 5 মিনিটের সময় কিন্তু গিয়ে ঠেকেছে এখন 10 থেকে 15 মিনিটে, এবং সেটির কারণে কিন্তু যে দীর্ঘ সারি, গাড়ির যে দীর্ঘ সারি, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এতে কিন্তু ভোগান্তিতে পড়ছে মূলত গ্রাহক পর্যায়ে যারা সাধারণ গ্রাহকরা রয়েছে তারা। আমাদের ছিল ঢাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো জানলাম। এখন আমরা একটু যুক্ত হতে চাই, আমাদের নারায়ণগঞ্জে রয়েছে আমাদের সহকর্মী বিল্লাল। তার কাছ থেকে হয়তো নারায়ণগঞ্জের সেই সর্বশেষ পরিস্থিতি আমরা জানতে পারবো। বিল্লাল। আদিত্য, একই চিত্র নারায়ণগঞ্জে, এবং বলা যায় যে রাজধানী ঢাকার চেয়ে আরো বেশি ভয়াবহ অবস্থা কিন্তু এখন নারায়ণগঞ্জে চলছে। গ্যাস সংকটে রাজধানীতে যারা যে সকল যানবাহনের চালকরা গ্যাস পাচ্ছেন না, তারা এখন এই পাশের অঞ্চল নারায়ণগঞ্জমুখী হচ্ছেন, এবং এখানে আশেপাশের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিএনজি স্ট্যান্ডগুলো রয়েছে, এই সিএনজি স্টেশনগুলোতে মূলত তারা আসছেন। তবে এখানে কিন্তু এখন একেবারেই গ্যাস নেই, এমন একটি সিএনজি পাম্পে আমরা রয়েছি। আদিত্য, এই সিএনজি পাম্পটিতে গত কয়েকদিন টানা দীর্ঘ সারির যে যানবাহনের চাপ, সেটি আমরা লক্ষ্য করেছি। তবে আজকে কিন্তু এই কয়েক ঘন্টা, 2 থেকে আড়াই ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো একটি যানেও কিন্তু গ্যাস সরবরাহ করা হয়নি, কারণ এই সিএনজি পাম্পে এখন পর্যন্ত আসলে যে গ্যাসের সচল অবস্থা সেটি পাওয়া যায়নি। এটি আসলে বলছেন মাস সিএনজি স্টেশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন। ফলে পুরোপুরি আসলে গ্যাস সরবরাহ এখন কিন্তু বন্ধ রয়েছে। রাত 9টার পরে তখন হয়তো গ্যাস পেলে তারা এখান থেকে কিছুটা গ্যাস সরবরাহ করবেন, সেটি মূলত বলছেন। আদিত্য, জানিয়ে রাখতে চাই, সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নারায়ণগঞ্জের আবাসিক যে গ্যাস,
সেই গ্যাস নিয়ে আজকে সকাল থেকে আমরা বিভিন্ন পাড়া মহল্লাতে খোঁজ নিয়েছি। সেখানে স্থানীয়রা বলছেন যে গত দুদিন ধরে গ্যাস সংকট রয়েছে এবং গতকাল থেকে ম্যাক্সিমাম এলাকাতে অর্থাৎ বেশিরভাগ এলাকার মধ্যেই আসলে চুলা জ্বলছে না, এমন অবস্থা কিন্তু গ্যাস সংকটে রয়েছে। গ্যাস সংকটের কারণে আদিত্য, আপনি জানেন নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল, এখানে রপ্তানিমুখী পোশাক তৈরি হয় এবং এই 8 শতাধিক পোশাক কারখানার মধ্যে কিন্তু যেগুলো থেকে সরাসরি আসলে এই যে কাপড় রং থেকে শুরু করে বিভিন্ন কাজে গ্যাসের ব্যবহার রয়েছে, সেই কাজগুলো কিন্তু গ্যাস সংকটের কারণে একেবারে বন্ধ রয়েছে। এতে করে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সময় মতো পণ্য রপ্তানিতেও অনেকটাই ক্ষতির মুখে হচ্ছে। সে বিষয়টি কিন্তু নারায়ণগঞ্জের বিকেএমইর যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো নারায়ণগঞ্জের তিতাসের কর্মকর্তারা বলছেন প্রতিদিন নারায়ণগঞ্জে 102 থেকে 105 ঘনমিটার গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু সেই সরবরাহটি না থাকার কারণেই মূলত এখন এই সংকটটি সৃষ্টি হয়েছে। এই কারণে আসলে তারা এই দীর্ঘ সংকটটি সমাধানের জন্য চেষ্টা করছেন। এ হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তের সবশেষ। ফিরে যাবে স্টুডিওতে সালমা। আদিত্য এবং বিল্লাল, আপনাদের ধন্যবাদ। দর্শক, গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল 11টার দিকে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি পুনরায় চালু করতে অন্তত 1 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি পুনরায় চালুর জন্য কাজ চলছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় 2 দিনের সফরে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এটি হবে তারেক রহমানের প্রথম বৈঠক। বাণিজ্য, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, কানেক্টিভিটি এবং আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আলোচনায় আসতে পারে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং পানি বন্টন ইস্যু। নয়াদিল্লি ও ঢাকার সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। টানাপোড়েনের বরফ গলিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা ও নয়াদিল্লি। সরকারের দায়িত্ব নেয়ার পর আগামী সপ্তাহে প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াদিল্লি ও ঢাকার সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, 2 দিনের এ ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে 2 দেশের রাজধানীতে এখন চলছে জোর প্রস্তুতি। তবে সফরের তারিখ ও বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। সফরটি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে। 2 দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন 2 নেতা। বৈঠকে বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে। এর আগে গেল ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পরপরই তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। আগামী সেপ্টেম্বরে ব্রিক্সের আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। তবে বাংলাদেশ ভারত সম্পর্কে এখনো রয়েছে বেশ কিছু অমীমাংসিত বিষয়। এরই মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ায় পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারত। 1996 সালের গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তাই চুক্তির নবায়ন নিয়েও আলোচনা জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে 2 দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও কিছুটা বেড়েছে। 2 দেশের শীর্ষ নেতৃত্বের সরাসরি আলোচনা ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের জটিলতা নিরসনে নতুন দিক নির্দেশনা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজধানী সহ দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বরাবরের মতো এবছরও গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠান আয়োজিত হবে। এছাড়াও সারা দেশে দোয়া মাহফিল হবে দলের পক্ষ থেকে। ছাত্রদলের কমিটি বিষয়ক প্রশ্ন করলে জানান, ছাত্রদলের নতুন কমিটি বিষয়ক দল থেকে কোনো নির্দেশনা আসেনি। বলেন, সরকার বিগত 180 দিনে যতটুকু কাজ করেছে আগামী 6 মাসে তার কাজের গতি তার থেকেও ত্বরান্বিত হবে।
সবসময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। বিগত 5 মাসে বিএনপি সব জায়গায় ভাগ বাটোয়ারা আর লুটপাটের বাজার বসিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে খুলনা প্রেস ক্লাবে যুব সম্মেলনে তিনি বলেন, সব ক্ষেত্রে বর্তমান সরকার দলীয়করণের সীমা অতিক্রম করেছে। আওয়ামী লীগের আমলে বিরোধীদের উপর দমন নিপীড়নের মতো কাজ বর্তমানে চলছে বলেও জানান তিনি। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবিও জানান তিনি। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনে দলীয় নিয়োগ করা হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে 8টা বাংলাদেশে, সেখানে সব বিএনপির অমুক সভাপতি তমুক সভাপতি সব দেওয়া হয়েছে। আর টাকা পয়সা টেন্ডার কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা লুটপাট চলবে সব নিজেদের মধ্যে। ভারতে বসে শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ের জবাবদিহিতা নিশ্চিত না করে দেশটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর জনগণ মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে দলের গণসমাবেশে এসব মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই গণসমাবেশ। শুক্রবার বিকেলে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে এই সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। নেতাদের অভিযোগ, দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। এই ভারতীয় উপমহাদেশের যে সমস্ত সন্ত্রাসী খুনি হাসিনার নেতৃত্বে পালিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে ধরে এনে তাদের বিচার কার্যকর করতে দেখতে চাই। যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতে বসে শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ের জবাবদিহিতা নিশ্চিত না করে দেশটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর জনগণ মেনে নেবে না। খুনি শেখ হাসিনার সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। বেসরকারি কোম্পানির হাতে জ্বালানির খাত ছেড়ে দেওয়ার পায়তারা চলছে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। দেশের তেলের নিয়ন্ত্রণ, বাজারজাত, আমদানি সবকিছু তড়িঘড়ি করে তুলে দেওয়া হচ্ছে, পায়তারা করা হচ্ছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, একটি 1 নলা বন্দুক এবং 7টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। গত 12 এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় বেরিবাদ সড়কের ঢালে কিশোর গ্যাংয়ের 2টি গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সময় কুপিয়ে হত্যা করা হয় এলেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে। এই ঘটনায় তখন 48 ঘন্টার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা গা ঢাকা দেয়। দীর্ঘ অভিযান শেষে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাটাসুর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুল সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়ন ও খোলামোড়া এলাকায় কতিপয় চিন্তিত সন্ত্রাসী অস্ত্রধারীগণ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর একটি আভিযানিক দল
উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। 5 জন সন্ত্রাসীকে 2টি বিদেশি পিস্তল, 1টি একনলা বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি এবং 60টি ধারালো দেশীয় অস্ত্রসহ রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব 2। মোহাম্মদপুর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। এগুলো থেকে আমরা মোহাম্মদপুরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারে ভুল তথ্যে মৃত্যুদণ্ডের সাজা ভোগ করা সোনা মিয়া অবশেষে মুক্তি পেয়েছেন। শুক্রবার বেলা 11টায় কক্সবাজার জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত তাকে 4টি শর্তে কারামুক্তির আদেশ দিয়েছেন। কারাগার থেকে মুক্ত হয়ে সোনা মিয়া বলেন, সঠিক তদন্ত হলে নিরপরাধ কারো এমন পরিণতি হবে না। অবশেষে কারাগারের 4 দেয়াল পেরিয়ে মুক্ত বাতাসে সোনা মিয়া। শুক্রবার বেলা 11টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বরণ করে নেন ফুল দিয়ে। আর ভাই নির্দোষ ফারান নগর আর ভাই হস্ত করে ফুজি বেলা উনি কারো কথা দণ্ড লিখতেছিল না, ওদের লোক অনেক ভালো মানুষ। সোনা মিয়ার অভিযোগ, সঠিক তদন্ত হলে নিরপরাধ হয়েও এমন পরিণতি ভোগ করতে হতো না। কোর্ট থেকে এখানে সালাম দিছে, চালানোর পরে তখন জানতে পারি আমি মাদক মামলা, তাদের মৃত্যুদণ্ড। আমি আর মারতে পারছি না, আমি ডুলি পড়ে যাচ্ছি। তখন স্যার বলছে যে আমি তো আসামি না, এই মামলার আমি তো জড়িত না। মানে সঠিক তদন্ত হোক, দেশের মানে যারা প্রশাসন আছে তদন্ত হোক, আর যে না এরকম আর কার না হয়। ঘটনার শুরু 2020 সালের 1 মার্চ। রামু ও কক্সবাজার সদরে পৃথক অভিযানে 1,90,000 ইয়াবা সহ 5 জনকে আটক করে ডিবি। তাদের একজনের পকেটে পাওয়া জন্ম নিবন্ধনের ভিত্তিতে মামলার আসামির তালিকায় নাম দেওয়া হয় সোনা মিয়াকে। এবছরের ফেব্রুয়ারিতে মামলার রায়ে সোনা মিয়া সহ 5 জনের মৃত্যুদণ্ড হয়। এরই প্রেক্ষিতে গত 23 জুন গ্রেপ্তার করা হয় চকরিয়ার সোনা মিয়াকে। কারাগারে যাওয়ার পরপরই তিনি দাবি করেন এই মামলার আসামি তিনি নন। পরে জেল সুপার ছবি, ফিঙ্গারপ্রিন্ট, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করে পান বড় ধরনের গরমিল। বিষয়টি জানানো হয় আদালতকে। পুলিশের তদন্ত প্রতিবেদন ও সার্বিক তথ্য পর্যালোচনার পর অবস্থান পরিবর্তন করলে 4 শর্তে সোনা মিয়াকে মুক্তির আদেশ দেন আদালত। মিথ্যা মামলার একজন নিরপরাধ মানুষের এমন ভোগান্তির জন্য দায়ীদের বিচার চান স্থানীয়রা। ওনারা আমাদের এলাকারই লোক, ওনারা সজ্জন, ওরা ভালো। একজন শ্রমিক, এটাকে মানুষ, তার কি দোষ থাকতে পারে? ও একজন ভালো, ওদের পরিবার আমাদের সাথে রিলেটেড আজীবন। আপনারা যারা এই বিষয় নিয়ে সহযোগিতা করেছেন আমাদেরকে, এই সোনা মিয়ার বিষয়টা নিয়ে আপনাদের গুণ পরিশোধ করার মতো সুযোগ আমাদের নেই। একটা ভুল সিদ্ধান্তের জন্য একটি মানুষ, একটি পরিবার আজকে মৃত্যুর থেকে বাঁচিয়ে গেল। আদালতের আদেশে ভুল আসামি সোনা মিয়ার মুক্তি মিলল ঠিকই, তবে তদন্ত ও বিচার নিয়ে রয়ে গেল বড় প্রশ্ন। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে 14 আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট 795 জন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় 1159 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। 15 মার্চ থেকে 14 আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,22,974 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 1,18,540 জন। সপ্তাহের অন্য দিনের তুলনায় ছুটির দিনে রাজধানীর বাজারে বাড়ে ক্রেতার চাপ। কর্মব্যস্ত মানুষের অনেকেই শুক্রবার সেরে নেন পুরো সপ্তাহের বাজার। আর এই বাড়তি চাহিদার সুযোগে কোনো কোনো পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ ক্রেতাদের। যদিও গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যের দাম কমেছে, তবে অধিকাংশ নিত্যপণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। ছুটির সকাল, অন্য দিনের তুলনায় বাজারে ক্রেতাদের ভিড় যেন একটু বেশি। কর্মজীবী মানুষের পাশাপাশি পরিবার নিয়ে বাজারে এসেছেন অনেকে। উদ্দেশ্য একসঙ্গে সপ্তাহের প্রয়োজনীয় পণ্য কিনে ফেলা। কিন্তু বাজারের ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে স্বস্তি ফিরছে না দামে। কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কমলেও বেশ কিছু পণ্য এখনও বিক্রি হচ্ছে চড়া দামে।
কাঁচামরিচের দাম কিছুটা কমে এসেছে, তবে কেজিতে 160 টাকা দিতেই হচ্ছে ক্রেতাকে। বেগুন, সিম, টমেটো, করলা, লতি কিংবা গাজরের মতো বেশ কিছু সবজির দামও এখনো 100 টাকার ওপরে। অন্যদিকে লাউ, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গে, ধুন্দুল ও আলু তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। পেঁপে ও আলুর দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। গত 7 দিনের মধ্যে বাজারে তেমন কোনো পরিবর্তন হয়নি। এটা তো রেগুলার উঠানামা করে, এটা তো কাঁচা বাজার। মনে করেন যে শুক্রবারে সবসময় দাম বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সপ্তাহে কোনোটা কিছু 5 টাকা 10 টাকা বাড়তেছে, আবার কোনোটা কিছু 5 টাকা 10 টাকা কমতেছে। সবজির বাজারে যখন এমন টানাপোড়েন, মাছ মাংসেরও খুব একটা স্বস্তির চিত্র নেই। রুই মাছ 450 থেকে 500 টাকা, তেলাপিয়া 220 থেকে 260 টাকা কেজি, সোনালী মুরগি 320 টাকা, দেশি মুরগি 620 টাকায় বিক্রি হচ্ছে, আর ব্রয়লার বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকার মধ্যে। ডিমের দামও রয়েছে 130 থেকে 140 টাকার ঘরে। গরু ও খাসির মাংসের দাম অবশ্য আগের অবস্থানেই রয়েছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজিতে 20 টাকা 10 টাকা করে প্রত্যেক আইটেম কম আছে। যে জায়গাতে আনতেছি ওই জায়গায় দাম বাদ দিয়ে, কিন্তু গত দিনের মধ্যে শুক্রবারে শনিবারে একটু বেশি যায় আর গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রী আসি বাজারও পরিদর্শন করে গেছে, মরিচ 300 টাকা কেজি 400 টাকা কেজি দেখে গেছে। এই সপ্তাহে সেই মরিচ 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, বাড়তি দাম নির্ধারণের পেছনে রয়েছে সরবরাহ ও পরিবহন ব্যয়ের প্রভাব। তবে ক্রেতাদের অভিযোগ, ছুটির দিনের বাড়তি ভিড়কে কাজে লাগিয়ে কোনো কোনো পণ্যে বাড়তি দাম নেওয়া হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের বাজার। সংসারে হিসাব মেলাতে গিয়ে এখনো স্বস্তির চেয়ে দুশ্চিন্তাই বেশি ক্রেতাদের। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। ঢাকা দিবস উপলক্ষে চলছে মাসব্যাপী হৃদয় ঢাকা 416 উৎসব। এরই অংশ হিসাবে ঐতিহাসিক ঢাকা গেট থেকে অনুষ্ঠিত হলো ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। এ সময় নিরাপদ ও বাসযোগ্য ঢাকা করার পাশাপাশি সাইকেল চলাচলে উপযুক্ত পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ঐতিহাসিক ঢাকা গেট থেকে সকালে শুরু হয় ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই র্যালির উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। প্রতিমন্ত্রী বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নাগরিকদের সম্পৃক্ত করার পাশাপাশি স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব নগর জীবনের বার্তা দিতেই এই আয়োজন। বলেন, এমন একটি ঢাকা প্রয়োজন যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন, নির্বিঘ্নে চালাতে পারবেন সাইকেল। ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়, সেই পরিবেশকে গড়ে তুলবেন আমাদের বর্তমান প্রশাসক। ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, নগরের ঐতিহ্য সংরক্ষণ ও নাগরিকদের দায়িত্বশীল করে তোলার পাশাপাশি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে এই উৎসবে। আপনারা যত্রতত্র আবর্জনা ফেলবেন না, রাস্তা পরিষ্কার রাখুন, তাহলে আমরা অনেক কিছু থেকে, মশা থেকে মুক্ত হতে পারবো, জলজট থেকে আমরা মুক্ত হতে পারবো, একটি সুন্দর ঢাকা আমরা পাবো। হৃদয়ে ঢাকা 416 উৎসবের ধারাবাহিকতায় শনিবার মতিঝিলের শাপলা চত্বর থেকে বুড়িগঙ্গা মঞ্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকা হেরিটেজ রান। নগরীর ইতিহাস, ঐতিহ্য ও নাগরিকদের সম্পৃক্ততায় উৎসবটি চলবে মাস জুড়ে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যায়। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।